নমস্কার ছাত্র বন্ধুরা, অরূপ ফিজিক্স চ্যানেলে তোমাদের স্বাগতম। আমরা আজকে যেটা শুরু করব সেটা হচ্ছে ত্বরণ। কিন্তু ত্বরণের আগে আমাদের কিছুটা যে আগের দিনের পোর্শন করছিলাম, তাৎক্ষণিক বেগ পড়েছিলাম লাস্ট ক্লাসে, এবং তাৎক্ষণিক বেগে আমরা দেখেছিলাম যে তাৎক্ষণিক বেগের যে রিলেশনটা, ওখানে ভি সমান পেয়েছিলাম ডি এক্স ডিটি। তো ওটাকে তোমরা ডিএস ডিটিও বলতে পারো, কারণ সরণটাকে এক্স বা এস দিয়ে প্রকাশ করা হয়। তো এখানে তোমাদের ডিফারেন্সিয়েশনটা একটু শিখতে হবে, সেটাই আমরা এখন শুরু করতে যাচ্ছি। তারপরে আমরা চলে যাব ত্বরণে। দেখো ডিফারেন্সিয়েশন কিভাবে করতে হয়। ডিফারেন্সিয়েশনের বাংলা হচ্ছে অবকলন। অবকলন বা এটাকে ইংলিশে ডিফারেন্সিয়েশন বা ডেরিভেটিভও বলা হয়। নর্মাল কয়েকটা জিনিস জানলেই হবে, বেশি কমপ্লিকেটেডে যাওয়ার কোনো দরকার নেই। দেখো, যেমন প্রথমত ডি ডিটি অফ ধরো এক্স টু দি পাওয়ার এন রইল, ঠিক আছে। তো এটার সূত্রটা প্রথমত একদম ঠোঁটস্থ করে মুখস্থ করে নাও, ঠিক আছে, জাস্ট মুখস্থ করে নাও। কি হবে? এন এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। যদি আমি আরও ভালো করে বলি, ধরো এক্স কিউ আছে কোথাও, তার ডিফারেন্সিয়েশন কত হবে না, তোমার এটা পাওয়ারটাকে সামনে নিয়ে এসো 3, আর পাওয়ারটা থেকে 1 কমিয়ে দাও, এক্স টু দি পাওয়ার 2। এই হচ্ছে ব্যাপার। আচ্ছা সরি, এখানে ডি ডিএক্স হবে, ডি ডিটি নয়, এখানে ডি ডিএক্স। মানে তোমাদের যার যে অপেক্ষকের টার্ম এখানে থাকবে, এখানে এক্স ছিল তো এখানেও এক্স থাকতে হবে। আপাতত এই লজিকটা শেখো, যখন তোমরা ম্যাথে পড়বে এটা, তখন আরও ডিপলি পড়বে, ওখানে চেঞ্জ হয়ে যাবে অনেক কিছু, ঠিক আছে। এরপরে দেখো, অবকলন মানে হচ্ছে ভেঙে দেওয়া। যদি আমি বেসিক কনসেপ্ট বলি, তো কোনো একটা টুকরো আছে পাউরুটির, তাকে জাস্ট আমরা টুকরো 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 করে ভাঙছি, সেটাকে আমরা অবকলন বলে থাকি। এবং কারোর সাপেক্ষে সেটাকে ভাঙা হয়। ধরো আমি ওয়াই অপেক্ষক একটা নিলাম, তার উপরে যদি এক্স সাপেক্ষে অবকলন করি, তো এটাকে কিভাবে পড়া হবে না, এক্স সাপেক্ষে, এক্স সাপেক্ষে, সাপেক্ষে মানে নিচে, দেখো সেটা নিচে আছে, ওয়াই এর অবকলন, ওয়াই এর অবকলন। তো যার অবকলন করবে সেটা এখানে থাকবে, মানে এইভাবে এটাকে লেখা যেতে পারে ডি ডিএক্স অফ ওয়াই। তো এটাকে এরকম শর্টে লেখা হয় ডি ওয়াই ডিএক্স, ঠিক আছে। মানে ওয়াই এর অবকলন এক্স এর সাপেক্ষে, এটাকে এইভাবে পড়া হয়। এরপরে এটাকে আমরা কিসের সাপেক্ষে অবকলন করলাম, এটা এক্স এর সাপেক্ষে কার অবকলন করলাম, এক্স টু দি পাওয়ার এন এর। তার সূত্র কি হলো, এন এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। তোমাদের যেটা নোট করার সেটা খাতায় এটা নোট করবে যে এটা হচ্ছে আমাদের মেন সূত্র। এরপরে ধরো কোনো টাইমে ধ্রুবক রাশি এসে গেছে, মানে ডি ডিএক্স অফ ধরো কোনো কনস্ট্যান্ট, কনস্ট্যান্ট হতে পারে 1-2, হতে পারে 5-6, -5, -3, এগুলোকে ধ্রুবক রাশি বলা হয়, মানে কনস্ট্যান্ট টার্ম এসে গেছে। সেক্ষেত্রে কি হবে, সেক্ষেত্রে সেটা ডেরিভেটিভ বা অবকলন হবে 0। এরপরে এর কিছু প্রপার্টি আছে, মানে ধরো ডি ডিএক্স অফ এরকম পেলে তুমি ওয়াই প্লাস জেড, ঠিক আছে। ওয়াই প্লাস জেড মানে দুটোই অবকলন করা যায়, এরা কিন্তু ধ্রুবক নয়। সেক্ষেত্রে ওটা তুমি ভেঙে নিয়ে এরভাবে লিখতে পারো ডি ওয়াই ডিএক্স প্লাস ডিজেড ডিএক্স, এরকম ভাবে ভেঙে লিখতে পারো। মাইনাস থাকলেও তাই হবে, তাহলে এরকম লিখে দিলাম। আচ্ছা, গুণ যদি থাকে সেক্ষেত্রে নিয়মটা একটু চেঞ্জ হয়ে যায়, ওখানে আমরা গুণের সূত্র ইউজ করি। গুণের ক্ষেত্রে কি হয় দেখো, যখন ধরো এরকম থাকবে ডি ডিএক্স অফ ওয়াই ইন্টু জেড বা ইউ ইন্টু ভি করে করতে পারো, ওটাই ম্যাথমেটিক্সে তোমরা পড়বে। তাহলে ইউ ভি আমি লিখছি, ধরো ডি ডিএক্স অফ ইউ ইন্টু ভি আছে। সেক্ষেত্রে কি করবে, প্রথমত একটাকে কনস্ট্যান্ট ধরবে, মানে বাইরে রাখলে একটাকে, অন্যটার ওপরে ডিফারেন্সিয়েশন করো, মানে ডিভি ডিএক্স, প্লাস অন্যটাকে ধ্রুবক ধরো, মানে ভিটাকে বাইরে রাখো, ইউটার ওপরে অবকলন করো, তাহলে ডি ইউ ডিএক্স, ঠিক আছে। তো এটা হয়ে যাবে গুণের ক্ষেত্রে সূত্র। ভাগের ক্ষেত্রে সূত্রটা মুখস্থ করতে হবে, বা ভাগেরটাকে গুণে নিয়ে যেও তোমরা করতে পারো। আমি ওটা এখন এখানে দরকার হবে না, তোমরা যখন ম্যাথমেটিক্স পড়বে ওখানে কাজে লেগে যাবে, মানে ওখানে শিখে যাবে। ওটা আমি আর এখানে দেখাচ্ছি না, কারণ এখানে জাস্ট বেসিক কিছু লাগবে, এমন নয় যে বিশাল বিশাল ডেরিভেটিভ এখানে দরকার। খুব সামান্য ডেরিভেটিভ বা অবকলন লাগবে, সেগুলো শিখে নেবে। দেখো আমি আস্তে আস্তে ক্লিয়ার করে দেবো। ডি ডিএক্স অফ ধরো রইল তোমার এক্স টু দি পাওয়ার -2, ঠিক আছে। যদি -2 থাকে তখন কি করবে, কিচ্ছু না, জাস্ট এরকম হবে -2 এক্স টু দি পাওয়ার -2 -1, মানে এই সূত্রটা ইউজ হয়ে গেল এখানে। তাহলে কি হবে উত্তর, না -2 এক্স টু দি পাওয়ার -3, যেটাকে আমি কি বলবো, -2/x3। আশা করছি তোমার ক্লিয়ার হয়েছে ব্যাপারগুলো। এই হচ্ছে অবকলন।
এরপরে এখানে আমরা এক্স এর সাপেক্ষে করছি, আর যখন আমরা বেগ বের করব বা তাৎক্ষণিক বেগ বের করব তখন আমরা সময় সাপেক্ষে করব। দেখো ব্যাপারটা কিরকম, ধরো কোনো জায়গাতে বললাম আমি এরকম আছে, ধরো কোনো জায়গায় একটা অঙ্ক দিচ্ছি তোমাদের যে সরণ এস সমান দেওয়া আছে 3t³ প্লাস 2t² প্লাস 4। ঠিক আছে, এটা হচ্ছে অঙ্ক। এখানে এটা সরণ দেওয়া আছে টি সময়ে, এখানে তোমাকে যেটা বের করতে হবে সেটা হচ্ছে তাৎক্ষণিক বেগগত। এটা হচ্ছে কোয়েশ্চেন, তাৎক্ষণিক বেগগত। তো খুব সিম্পল, তাৎক্ষণিক বেগের সূত্র কি না ভি সমান ডিএস ডিটি, মানে জাস্ট সময় সাপেক্ষে ডিফারেন্সিয়েশন। তাহলে ডি ডিটি অফ এস এর মানটা এখানে বসাচ্ছি আমি 3t³ প্লাস 2t² প্লাস 4। যদি এখানে বসিয়ে দিই কি আসবে দেখো, 3টা ধ্রুবক, প্রথমত এই 3টা ধ্রুবক বাইরে বেরোলো। t³ দেখো, t³ মানে কি, t³ মানে কি t⁻n এর সূত্র আসবে n t⁻n−1, তাই তো। তাহলে এখানে কি হবে 3t⁻3−1 প্লাস 2 কনস্ট্যান্ট, এখানে দুইটাকে বাইরে বের করলে। এরপরে t² আছে, t² মানে কি হবে 2t⁻2−1 প্লাস এখানে 4টা ধ্রুবক রাশি 0 হয়ে যাবে। দেখো 3 × 9 t² প্লাস 4t, বাস এটা হচ্ছে তোমার উত্তর। এবার তোমার কোশ্চেনটা এমন হতে পারতো যে টি সমান 1 সেকেন্ড, বা ধরো এরকম ঘুরিয়ে দিল কোশ্চেনটা, জাস্ট একটু বাড়তি দিয়ে দিল, এটার সাথে কি দিল না টি সমান 1 সেকেন্ড সময়ে বেগগত। তখন এটা তো ভি সমান টি সেকেন্ড সময়, তার জন্য তো টি এর টার্ম আছে না। তো ভি সমান যদি 1 সেকেন্ড সময়ে বলে তাহলে তুমি জাস্ট টি এর জায়গাতে 1 বসাবে, তারপর 9 × 1² প্লাস 4 × 1, অ্যান্সার আসবে 9 + 4 মানে 13, ব্যাস 13 মিটার পার সেকেন্ড। এই হয়ে যাবে তোমার 1 সেকেন্ড সময়ে বেগ। এটা হচ্ছে তাৎক্ষণিক বেগ। ঠিক আছে, নর্মাল যখন বেগ বলবে না যে কোনো এত সেকেন্ডে বেগ গত, সেক্ষেত্রে কিন্তু তোমরা তাৎক্ষণিকই করবে, মানে ডিফারেন্সিয়েশনই করবে। ঠিক আছে, আচ্ছা এরপরে তাহলে আমি তোমাদের একটা হোমওয়ার্ক দিয়ে আমি ত্বরণটাতে চলে যাচ্ছি। জাস্ট একটা খুব সিম্পল হোমওয়ার্ক, আশা করছি তোমাদের বোঝার কোনো অসুবিধা হয়নি। যদি কোনো অসুবিধা থাকে তোমরা বলতে পারো আমাকে। দেখো তোমাদের হোমওয়ার্ক প্রবলেম যেটা, সেটা হচ্ছে সরণ তোমাদের হাতে দেওয়া আছে, সেটা হচ্ছে 1/4 t⁴ প্লাস 3/2 t² প্লাস 4t প্লাস 6। এটার ক্ষেত্রে দেখো t4t মানে আছে, মানে টি এর মাথায় 1 আছে, কিন্তু এটা খেয়াল রাখবে টি এর পাওয়ার কিছু নেই মানে 1 আছে। তো এতে টি সমান 2 সেকেন্ডে, সে 2 সেকেন্ডে ভি সমান কত, আমি জাস্ট শর্টে লিখে দিলাম, আশা করছি বুঝতে পেরেছো ভেলোসিটি কত। কমেন্টে অবশ্যই জানাবে আমাকে, কমেন্ট করে যে কত আসছে। নেক্সট আমরা যেটা শুরু করতে যাচ্ছি সেটা হচ্ছে ত্বরণ, যার ইংলিশ হচ্ছে অ্যাক্সিলারেশন। যার ইংলিশ কি না অ্যাক্সিলারেশন। ত্বরণ হচ্ছে দুই ধরনের, এক মানে ত্বরণ আর মন্দন দুটো টার্ম হয়। দেখো ব্যাপারটা হচ্ছে রিলেটেড কার সাথে না বেগের পরিবর্তনের সাথে। ব্যাপারটা কার সাথে রিলেটেড না বেগের পরিবর্তনের সাথে রিলেটেড। মানে এখানে নন ইউনিফর্ম মোশন আসবে, তাই তো, যেখানে বিভিন্ন সময়ে একই দূরত্ব বা একই সময়ে বিভিন্ন দূরত্ব অতিক্রম করবে, যেটা আমরা নন ইউনিফর্ম মোশনে আগের দিন পড়েছি। তাহলে বেগের পরিবর্তন দুই ধরনের হতে পারে। যখন বেগ বাড়ছে কোনো একটা বস্তু তখন হবে ত্বরণ, যখন বেগ কমছে তখন হবে কি না মন্দন। তখন কি হবে মন্দন। এবং মন্দনটাকে দুটো টার্ম দিয়ে প্রকাশ করা হয়, এক হচ্ছে রিটার্ডেশন, রিটার্ডেশনও অনেকে বলে, বা বলা হয় ডিসিলারেশন, ডিসিলারেশন। ঠিক আছে, এটাও বলা হয়। তো রিটার্ডেশন অথবা ডিসেলারেশন। ত্বরণকে যদি তুমি এরকম বলো যে ত্বরণ হচ্ছে আমাদের ত্বরণ কি, ধরো 1 মিটার/সেকেন্ড², এটা হলো ত্বরণ, তো মন্দন হয়ে যাবে -1, মানে এটার ক্ষেত্রে নেগেটিভ আর কি। তাহলে ত্বরণ হচ্ছে পজিটিভ টার্ম, মন্দন হচ্ছে নেগেটিভ টার্ম। ব্যাপারটা একটু ক্লিয়ার করি। দেখো মন্দন ওয়ার্ডটাতেই তোমার বুঝতে পারছো যে মন্দন মানে মন্দীভূত হওয়া, তাই তো, মন্দীভূত হওয়া। মন্দীভূত মানে জটিল লাগছে হয়তো এটা। ধরো কোন একটা তুমি সাইকেল নিয়ে যাচ্ছ, ঠিক আছে, তুমি সাইকেল নিয়ে এই পথ ধরে যাচ্ছ, মাঝখানে এরকম একটা উঁচু জায়গা আছে, দিয়ে এরকম নিচু জায়গা, আবার উঁচু আবার নিচু, এরকম করে যাচ্ছে। এটা তুমি এখান থেকে সাইকেল নিয়ে বেরিয়েছো ঘুরতে, বিকেলবেলা চাটা খেয়ে বেরিয়ে গেছো। কি হবে এখানে, ধরো এখানে উঁচু জায়গায় উঠছো তুমি,
তো সাইকেলের বেগ নিশ্চয়ই এমন তো হবে না যে বেড়ে যাবে, বেগ কি হবে, উঁচু জায়গায় উঠছো মানে আস্তে আস্তে কমে যাবে, এখান পর্যন্ত আস্তে আস্তে কমবে। কমবে মানে কি মন্দীভূত হওয়া, মানে কি মন্দন হচ্ছে এখানে। তাহলে বেগের পরিবর্তন তো হচ্ছেই, সেটা কিরকম ভাবে হচ্ছে, মন্দন হচ্ছে, মানে কি না নেগেটিভ। এরপরে যখন তুমি এই ডাউন বরাবর আবার নামবে তখন কি হবে, আস্তে আস্তে বেগটা বাড়বে, বেগ বাড়ছে মানে ত্বরণ হচ্ছে, তরীভূত হওয়া বা যাই হোক কিছু একটা বলে, তো ত্বরণ হচ্ছে সেখানে, ঠিক আছে। তাহলে আবার এখানে কি হবে মন্দন, আবার এখানে কি হবে ত্বরণ, তো ত্বরণ মন্দন এরকম হতে থাকছে। ত্বরণ মানে বেগ বাড়া, মন্দন মানে বেগ কমে যাওয়া, দুটোই কিন্তু রিলেটেড কার সাথে না, বেগের পরিবর্তনের সাথে। ওকে, এবার ত্বরণটাকে আমরা এ দিয়ে প্রকাশ করি, কি দিয়ে, স্মল এ। মন্দনটাকে আমরা এ দিয়েই প্রকাশ করি, কিন্তু এর যায় আগে একটা নেগেটিভ সাইন আসবে, কারণ মন্দন কি না, মন্দন হচ্ছে নেগেটিভ ত্বরণ, তাই তো, ঋণাত্মক ত্বরণ হলেই তাকে আমরা কি বলি, মন্দন বলি। বেশ, তাহলে মন্দন বা ত্বরণ সেটাকে আমরা কিভাবে এরপরে প্রকাশ করব, এটা ডেফিনেশনটা কি হওয়া উচিত। দেখো আমি কি বললাম, বেগের পরিবর্তন, তাই তো। তো বেগের পরিবর্তনের যে হার, বেগের পরিবর্তনের যে হার সেটাকেই আমরা বলি ত্বরণ বা মন্দন। বেগের পরিবর্তনের হার এটাকে কি বলা হয়, ত্বরণ বা মন্দন, বা মন্দন। হার বলতে কি, মানে কোন রেটে হচ্ছে, ধরো একটা টাইমের সময়ের ব্যাপার থাকছে, তাহলে এটা সূত্র কি আসবে, প্রথমত বেগের পরিবর্তন, বেগের পরিবর্তন ডিভাইডেড বাই হার, মানে কি সময় আসবে একটা, তাহলে সময়, মানে সময়ের সাপেক্ষে বেগের যখন পরিবর্তন হয় তখন তাকে আমরা ত্বরণ বলি। বেগের পরিবর্তন বলতে, ধরো কোনো একটা ট্রাক আছে, এরকম একটা ধরো ট্রাক আঁকছি আমি, ঠিক আছে, এটা আচ্ছা আচ্ছা ঠিক আছে, এটা হচ্ছে ট্রাক। এই ট্রাকটা প্রথমত যাচ্ছিল কিছু একটা বেগ নিয়ে, 3 মিটার পার সেকেন্ড ধরো বেগ নিয়ে যাচ্ছিল, দিয়ে হতে করতে সামনে একটা এরকম চলে এসেছে, তোমার উঁচু জায়গা চলে এসেছে, কি হবে, নিশ্চয়ই কমে যাবে এর বেগটা। বেগটা আস্তে আস্তে কমছে, কমছে মানে কি, ধরো এখানে এসে হলো 1 মিটার পার সেকেন্ড, কমে গেল বেগটা। তাহলে বেগের পরিবর্তনটা আমরা কিভাবে দেখবো না, ফাইনাল যেটা আছে মানে 1 মিটার পার সেকেন্ড, তার থেকে আমরা ইনিশিয়ালটা মানে প্রাথমিকটা বিয়োগ করে দেবো 3 মিটার পার সেকেন্ড, তাহলে আমাদের পরিবর্তন আসবে -2 মিটার পার সেকেন্ড, হয়েছে। তাহলে বেগের পরিবর্তন যখন আমরা বলবো তখন ফাইনাল মাইনাস ইনিশিয়াল করব, ভি ফাইনাল মাইনাস ভি ইনিশিয়াল, আর সময় তো আমাদের ডেল্টা টি, মানে যত সময় লেগেছে মোট, তাই তো, যত মোট সময় লেগেছে। তো উপরের ওই ভিএফ মাইনাস ভিআইটাকে আমরা ডেল্টা ভি লিখে থাকি ডিভাইডেড বাই ডেল্টা টি। তাহলে ত্বরণের একটা সূত্র পেলে, এটা হচ্ছে গড় ত্বরণের সূত্র। তাহলে যেমন ভাবে আমরা ওই গড় বেগ করেছিলাম এবং সেখান থেকে তাৎক্ষণিক পেয়েছিলাম, সেম কাণ্ড করব। কি কাণ্ড না, ডেল্টা টিটাকে টেন্স টু 0 করে দেবো। কি করব, ডেল্টা টি যে সময় ধরে চেঞ্জ হচ্ছে, বেগের পরিবর্তন হচ্ছে, সেটাকে আমরা খুব ছোট ধরে নেব। তাহলে এখন যে তাৎক্ষণিক ত্বরণ, যেটাকে আমরা অরিজিনালি ত্বরণ বলি, সেটা কি হবে না, এ সমান লিমিট ডেল্টা টি টেন্স টু 0 ডেল্টা ভি বাই ডেল্টা টি, এটা এসে যাবে কি না ডিভি বাই ডিটি। যখনই এরকম দেখতে পাবে সেটাকে আমরা ডাইরেক্ট ডিভি বাই ডিটি লিখে দেবো, ঠিক আছে, বা ডিএস বাই ডিটি লিখে দেবো, এরকম টাইপের। তো এ ইকুয়ালস টু আমরা পেলাম ডিভি বাই ডিটি। খুব ভালো জিনিস, এবং এখানে বুঝতেই পারছো, তাহলে তোমার এখানে ডিফারেন্সিয়েশন এখানেও কাজে লাগবে। চলো আমরা একটা এক্সাম্পল নিয়ে নিই এটা রিলেটেড। ধরো কোনো একটা গাড়ি আছে যেটা এরকম পথ ধরে যাচ্ছে, মানে সরণের যে ইকুয়েশনটা দেওয়া আছে সেটা t⁴ -3t² + 5, ধরো এরকম আছে। এখানে আমি বললাম বেগ ও ত্বরণ নির্ণয় করো, কত সেকেন্ড সময়ে না 1 সেকেন্ড সময়ে, 1 সেকেন্ডে, মানে জাস্ট 1 সেকেন্ড পরে ত্বরণ আর বেগ কত হবে, এটা তোমার কোয়েশ্চেন। তাহলে বেগের সূত্র জানো, ভি সমান কি ডিএস ডিটি, এটা সূত্র, বা এটাকে এক্স বললে ডিএক্স ডিটি, তাই তো, ঠিক আছে। এটা ডিফারেন্সিয়েশন করো, তাহলে ডি ডিটি অফ t⁴ -3t² + 5, এটার অবকলন করতে হবে। অবকলন করো, তাহলে প্রথমে দেখো t⁴ আছে মানে 4t³ মাইনাস 3টা কনস্ট্যান্ট বাইরে চলে আসবে, t² এর ডিফারেন্সিয়েশন 2t প্লাস 5 কনস্ট্যান্ট আছে, 0 হয়ে যাবে। এখান থেকে আসছে 4t³ - 6t, এটা হয়ে গেল বেগের রাশিমালাটা। এরপরে আমরা যেটা আসবো সেটা হচ্ছে ত্বরণ। আমরা কিসে আসবো না, ত্বরণ। দেখো ত্বরণ কি হবে, ত্বরণ এ সমান বললাম আমি ডিভি ডিটি,
তাই তো, ডিভি ডিটি মানে বেগের ওপরে। দেখো এটা হচ্ছে বেগের টার্ম, ওর ওপরে আমি অবকলন করব, তাহলে ডি ডিটি অফ, ওখানে এটা লিখি 4t কিউ মাইনাস 6t। দেখো 4টা ধ্রুবক রাশি বাইরে এলো, টি কিউব মানে হচ্ছে 3t স্কোয়ার মাইনাস 6টা ধ্রুবক রাশি, টি মানে হচ্ছে 1, অ্যান্সার এসে যাবে 12t স্কোয়ার মাইনাস 6। এটা হয়ে যাবে তোমার ত্বরণ। এরপরে কোয়েশ্চেন এখনো ক্লিয়ার হয়নি, মানে ক্লিয়ার হয়নি ইন দ্য সেন্স যে আমরা এখনো পুরো কোয়েশ্চেনটা পড়িনি। কোয়েশ্চেন ছিল বেগ এবং ত্বরণ নির্ণয় করো 1 সেকেন্ডে। মানে কি, মানে বেগের যে রিলেশনটা ভি সমান তুমি পেয়েছো 4t কিউ মাইনাস 6t, এখান থেকে বেগের রিলেশনটা, ওতে তুমি কি করবে না টি সমান 1 বসালেই তুমি 1 সেকেন্ডে পেয়ে যাবে। তাহলে 4 ইন্টু 1 মাইনাস 6 ইন্টু 1, অ্যান্সার এসে যাবে 4 মাইনাস 6 মানে মাইনাস 2 মিটার পার সেকেন্ড। এটা হয়ে যাবে বেগ, -2 মিটার পার। দেখো ঋণাত্মক মানে ঘাবড়ানোর কিছু নেই, কারণ বেগ একটা ভেক্টর রাশি। ভেক্টর রাশি কিন্তু ঋণাত্মক ধনাত্মক দুই হতে পারে, কারণ ওর দিক আছে একটা, তাই তো। ও যদি এই দিকে যায় তো 2 মিটার পার সেকেন্ড যদি আমি বলি, তাহলে এই দিকে যাওয়া মানে -2 মিটার পার সেকেন্ড। ঘাবড়ানোর কিচ্ছু নেই। নেক্সট যেটা ত্বরণ জিজ্ঞেস করেছিল, আমি এখানে ত্বরণ বের করব কততে, না টি সমান 1 এ। দেখো ত্বরণের যে রিলেশন সেটা এটা ছিল, বসিয়ে দাও 12 ইন্টু 1 মাইনাস 6, গুণের কাজ আগে, তাহলে 12 মাইনাস 6, অ্যান্সার হয়ে যাবে 6 মিটার পার সেকেন্ড স্কোয়ার। অ্যান্সার কি হবে না 6 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এটা হয়ে গেল ত্বরণ। তোমাদের জন্য একটা হোমওয়ার্ক দিচ্ছি, যদি না পারো অবশ্যই নেক্সট ক্লাসে আমি বুঝিয়ে দেব। তোমাদের কোয়েশ্চেন হচ্ছে এটা, এস সমান 10t টু দি পাওয়ার 4 মাইনাস 10t টু দি পাওয়ার 4 মাইনাস 3t স্কোয়ার, আচ্ছা টি স্কোয়ার না করে টি কিউ করে দাও, 3t কিউ প্লাস 10। এখানে তোমাকে যেটা করতে হবে যে যেখানে বেগ শূন্য, যেখানে বেগ শূন্য শূন্য সেই অবস্থানে ত্বরণ কত, সেই অবস্থানে ত্বরণ কত। আমি একটা হিন্ট দেব অবশ্যই, কারণ একটু জটিল কোশ্চেন এটা। হিন্ট এটাই হবে যে যেখানে বেগ শূন্য মানে এটা তোমার কন্ডিশন দেওয়া আছে। তোমাকে কি করতে হবে, প্রথমে ডেরিভেটিভ করে ধরো ভিটা পাবে, ডিএস ডিটি করে ভিটা পাবে, সেটাকে প্রথমেই 0 করে দেবে, কারণ কি এটা কন্ডিশন যেখানে বেগ শূন্য। তাহলে ডিএস ডিটি করে যদি 0 করো তুমি, ওখান থেকে দেখবে টি এর যাই হোক একটা মান পাবে। সেই মানটা করবে কি, ত্বরণ বের করতে শিখে গেছো তোমরা, তাই তো। কিভাবে বের করে না, বেগের যে টার্মটা পাবে সেটাকে আরেকবার অবকলন করবে, তাহলে কি এসে যাবে না ত্বরণ এসে যাবে ডিভি ডিটি। তাহলে তারপরে এই যে টিটা পেলে, এই টি এর মানটা নিয়ে এখানে বসিয়ে দেবে। আশা করছি ক্লিয়ার। রিপিট যদি করতে হয় বা বোঝার অসুবিধা হয় তোমার, তাহলে আরেকবার রিপিট করে শুনে নেবে, জাস্ট 10 সেকেন্ড বা 20 সেকেন্ড পিছনে করে নাও। বেশ, দেখো তাহলে আমরা এখনো পর্যন্ত ত্বরণ, বেগ, দ্রুতি, সরণ, তারপরে তোমার দূরত্ব, এগুলো নিয়ে পুরোপুরি ডিসকাস করে নিয়েছি। আশা করছি কোনো ডাউট নেই। ক্লাস 11 যেহেতু তোমরা, সুতরাং স্লোপ জিনিসটা আশা করছি জানো। স্লোপ বা নতি যদি না জানো, আমি জাস্ট এখন একটু ইন্ট্রোডাকশন দিয়ে দিচ্ছি। নতি মানে কি দেখো, নতি মানে ধরো আমি একটা পাহাড় আঁকছি, ঠিক আছে, এটা হচ্ছে একটা পাহাড়, ধরো আরেকটা পাহাড় আঁকছি এর পাশেই, ধরো এই একটা পাহাড়। কোন পাহাড়টা বেশি চড়াই, মানে কোন পাহাড়টা উঠতে বেশি সময় লাগবে, বা সরি সময় নয়, ইন দ্য সেন্স যে কোনটা বেশি স্টিফ বা কষ্ট হবে কোনটায় উঠতে, নিশ্চয়ই এটাই উঠতে বেশি কষ্ট হবে, কারণ এটা হাইটটা এইভাবে যাচ্ছে, একদম পুরো স্টিপলি বাড়ছে, তাই তো। এটা কিন্তু খুব সহজেই তোমরা উঠে যেতে পারবে এটা দিয়ে। তার মানে যেটা উঠতে কষ্ট বেশি, এটা উঠতে বেশি কষ্ট, এটা উঠতে বেশি কষ্ট, মানে এটার স্লোপ বা নতিটা বেশি। এটা কি, নতিটা বেশি, এটার নতিটা কি কম। বেশ, এইটুকু ক্লিয়ার রাখো। এরপর দেখো যার, এবার দেখো নতি বেশি কম, এটার ব্যাপারটা আশা করছি ব্যাপারটা ক্লিয়ার হয়েছে। এবার নতি তো এরকম তো নয় যে ফিজিক্সে তুমি নতি বেশি নতি কম এই বলে দিলে তাহলে তোমার ম্যাথ সলভ হয়ে যাবে। কিছু তো ম্যাথ করতে হবে না ওটা দিয়ে, নতিটা দিয়ে। তো সেই কনসেপ্টটা কি দেখো, যখন আমরা গ্রাফ আঁকি এক্স ভার্সেস ওয়াই, ধরো আমি গ্রাফ আঁকলাম, এখানে একটা লাইন যদি আমি এরকম ড্র করি, এই লাইনটা নতি বলতে এটাই বোঝায়, ধরো এক্স অক্ষের সাথে এটা থিটা কোণ উৎপন্ন করেছে, তাহলে ট্যান থিটাটা হয়ে যাবে আমাদের নতি।
ঠিক আছে, ধরো এক্স অক্ষের সাথে এটা কত কোণ উৎপন্ন করেছে, থিটা, তাহলে তোমার ট্যান থিটাটা কি হবে, নতি, বা আমরা এটাকে স্মল এম দিয়ে প্রকাশ করব, ট্যান থিটা সমান স্মল এম, এটা হচ্ছে আমাদের নতি। ঠিক আছে, বেশ। এরপর ট্যান থিটা মানে কি তোমরা হয়তো পড়েছো বা পড়বে, ক্লাস 10-এ হয়তো পড়ে এসেছো। দেখো নতি যেটা, সেটা ট্যান থিটা, ট্যান থিটা মানে হচ্ছে লম্ব বাই ভূমি। কি হবে ট্যান থিটা মানে লম্ব বাই ভূমি। তাহলে এখানে যদি এটা আমি বলি যে এটার মান ওয়াই বা ডিওয়াই, এখান থেকে এই পর্যন্ত হচ্ছে ডিওয়াই আর এখান থেকে এই পর্যন্ত হচ্ছে ডিএক্স, পরিবর্তন জাস্ট, তাহলে কি হবে ডিওয়াই লম্ব বাই ডিএক্স ভূমি, তাহলে ট্যান থিটার মান পেলে ডিওয়াই ডিএক্স, নতি কি পেলে ডিওয়াই ডিএক্স। ওকে, এম ইকুয়ালস টু ডিওয়াই ডিএক্স, এই হয়ে যাবে এটার নতি। যদি ভালো করে খেয়াল করো দেখো এখান থেকেই ক্লিয়ার হয়ে যাবে। যদি মনে করো আমি লাইনটা এরকম ড্র করতাম, তাহলে তো দেখো ভূমিটা একই আছে, ভূমিটা ডিএক্স, জাস্ট আমি লম্বটাকে বাড়িয়ে দিয়েছি, লম্বটা বাড়ানো মানে ডিওয়াইটা বেড়ে যাও, তাই তো, লবটা বেড়ে গেছে, লব বেড়ে গেছে মানে কি নতি বেড়ে গেছে, আর নতি মানে আমি কি বললাম যে নতি যার যত বাড়বে সেটা উঠতে তত কষ্ট। তো দেখো এটা উঠতে তো কষ্ট বেশি না, এটা তো নিচু নিচু ছিল, ধরো এই লাইন আঁকছি আমি একটা আর এই লাইন আঁকছি আমি একটা, এটা উঠতে বেশি সরি কম কষ্ট, এটা উঠতে বেশি কষ্ট, তার মানে কি এটার নতি কম এটার নতি বেশি। আশা করছি ক্লিয়ার হয়েছে। এরপর আমরা ঢুকে যাচ্ছি কাইনেমেটিক্সে, খুব ইম্পর্টেন্ট জায়গা, এখান থেকে বলতে পারো তোমাদের মানে একদম অঙ্কের পাঠ শুরু হবে, এবং এটা নিট যেই অ্যাডভান্স যা বলো না কেন সবে কাজে লাগবে। এটা আসছে কি একমাত্রিক গতির মধ্যে যেটাকে আমরা বলা হয় কাইনেমেটিক্স বা গতিবিদ্যা। কি বলা হয়, গতিবিদ্যা। খুব ভালো জিনিস, মানে ইন্টারেস্টিং জিনিস, তোমাদেরকে মানে এটা আমি শিওর করতে পারি একটা অঙ্ক তোমাদের আটকাবে না, আমি আমার কনসেপ্ট ধরে যদি করো, ঠিক আছে, একটা অঙ্ক জাস্ট অনুশীলনী আটকাবে না। দেখো কিন্তু তোমাদেরকে একটু বুঝতে হবে প্রথম থেকে মন দিয়ে, প্রত্যেকটা কথা ইম্পর্টেন্ট, ঠিক আছে, বেশ। কাইনেমেটিক্স মানে গতিবিদ্যা, মানে কি, মানে কোন একটা বস্তু হয় গতিতে থাকবে বা রেস্টে থাকবে, কিন্তু এখানে গতি বলতে সব কিছু থাকতে পারে, ত্বরণ থাকতে পারে, বেগ থাকতে পারে, ঠিক আছে, মানে ইউনিফর্ম নন ইউনিফর্ম দুটো কেসই হতে পারে এখানে। দেখো গতিবিদ্যা সংক্রান্ত 3টে সূত্র আছে। প্রথম সূত্র তোমরা জেনে গেছো, যে সূত্রটা অলরেডি আমি বলেছি, যে বেগ সমান হচ্ছে দূরত্ব বাই সময়, তাহলে এখান থেকে এস সমান বজ্রগ্রহণ করলে পাবে ভি ইন্টু টি। এটা কিন্তু গতিবিদ্যার সূত্র হিসেবে খুব একটা পপুলার নয়, তবুও আমরা এটাকে ইউজ করি, এবং এটা ইউজ করে আমরা বলতে পারো যে বাকি স্টেপগুলো বা বাকি সূত্রগুলোকে আমরা প্রমাণ করতে পারি। তো আগে প্রমাণের পার্টটাই যাই, কারণ অনেক সময় বোর্ড এক্সামের পরে প্রমাণগুলো, তারপরে আমরা ম্যাথমেটিক্সের ঢুকবো, যে কি ধরনের ম্যাথমেটিক্স দেয় এবং সেগুলোর শর্টকাট ওয়ে কি, যে কিভাবে আমরা তাড়াতাড়ি সলভ করতে পারবো। বা কারো ধরো এমন হচ্ছে যে গতিবিদ্যা আমি বুঝতেই পাচ্ছি না, গতিবিদ্যা তো বুঝতে পারছি, অঙ্ক করতেই পাচ্ছি না, কেন হচ্ছে না, একদম পুরো A to Z ক্লিয়ার হয়ে যাবে। দেখো ভিডিওটা ভালো করে দেখতে থাকো। আরেকটা জিনিস, তোমাদের যদি কারোর প্রাইভেট টিউশন দরকার হয় অনলাইন, তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জানাবে, এবং এই কন্ট্যাক্ট নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করতে পারো। এটা আমার কন্ট্যাক্ট নাম্বার, এখানে তোমরা হোয়াটসঅ্যাপ করলে আমাকে পেয়ে যাবে, এবং এটাতে তোমরা খোঁজ নিতে পারো। অনলাইন কোচিং অ্যাভেলেবেল এখন, ঠিক আছে, আমার কাছে ডিটেলস সব কিছু নিয়ে নেবে যদি দরকার হয় তবে, আর না হলে যেমন পড়ছো ইউটিউবে পড়তে পারো, কোনো অসুবিধা নেই। দেখো তো এখানে আমরা একটা গ্রাফ ড্র করছি, এখানে দুটো জিনিস ভালো করে জানো। প্রথম হচ্ছে কি প্রারম্ভিক অবস্থা বা প্রারম্ভিক বেগ জিনিসটা কি। প্রারম্ভিক মানেই বুঝতে পারছো আরম্ভ মুহূর্তে যে বেগ, তাই তো। ধরো কোনো একটা গাড়ি শুরুতেই বেগে যাচ্ছে কিছু একটা বেগ নিয়ে, দেখো এই জায়গাটা মানে গ্রাফের এই যে অরিজিন পয়েন্ট, এটা হচ্ছে প্রেজেন্ট টাইম। এটা কি প্রেজেন্ট মানে বর্তমান অবস্থা, জাস্ট এ সেকেন্ড, এটা হচ্ছে কি বর্তমান অবস্থা বা প্রেজেন্ট টাইম। যত তুমি আগের দিকে যাবে মানে পজিটিভ দিকে যাবে যত টাইম অ্যাক্সিসে, তত সেটা হবে ফিউচার বা ভবিষ্যৎকাল, তাই তো, এটা হয়ে যাবে কি ভবিষ্যৎকাল। যত পিছন দিকে যাবে তত পাস্ট, মানে তুমি পাস্টকে অতিক্রম করে করে দেখো এই প্রেজেন্টটা মানে এই পয়েন্টটা ডান দিকে আস্তে আস্তে সরতে থাকে, এটাই কনসেপ্ট এখানে। এবার দেখো ধরো কোনো একটা গাড়ি আছে যার প্রারম্ভিক বেগ, প্রারম্ভিক মানে আমি কি বললাম প্রেজেন্ট সিচুয়েশনে, এই দিকটা আমার বেগের গ্রাফ।
তাহলে প্রারম্ভিক অবস্থায় যে বেগটা সেটা আমি বলে দিলাম যে ইউ পরিমাণ, কত পরিমাণ, ইউ পরিমাণ বেগ। তাহলে এখান থেকে এই হাইটটা কত হবে, ইউ। মিটার পার সেকেন্ড নিতে পারো, তুমি অন্য কিছু ইউনিট নিতে পারো, অসুবিধা নেই কোনো। এরপরে ধরো গাড়িটার ত্বরণ আছে, কিছু গাড়িটার কি আছে, ত্বরণ আছে, এবং ত্বরণ নিয়ে ও আগের দিকে যাচ্ছে এরকম করে, এবং টি সময়ে ওর বেগটা হয়েছে, টি সময় বলতে ধরো এখান থেকে জাস্ট এই পর্যন্ত গেছে, এখান থেকে এইখান পর্যন্ত, এটা তো ফিউচার না, আগের দিকে যাচ্ছে, টাইম আগের দিকে যাচ্ছে মানে ফিউচার। তাহলে এইদিকে গেল এবং একটা সময় পরে দেখা গেল যে ওর বেগ হয়ে গেছে তোমার ভি পরিমাণ, কত, ভি পরিমাণ। তাহলে এটা যদি ভি হয় তাহলে নিশ্চয়ই এখান থেকে এই ডিস্টেন্সটা কত হবে, ভি, কারণ আমরা বেগ অক্ষে দেখছি। বেশ, এরপরে কি না, কতটা আমার বেগের পরিবর্তন হয়েছে তুমি পেয়ে যাবে এটাকে যদি কানেক্ট করে দাও। দেখো এটাকে কানেক্ট করলে প্রাথমিক অবস্থায় যে বেগটা ছিল সেটা কি, সেটা হচ্ছে ইউ। বাঁ দিকটা ইউ হলে নিশ্চয়ই ডান দিকটাও ইউ হবে। তাহলে এই যে টি সময় অতিক্রম করার পরে ওর বেগের পরিবর্তন কি হয়েছে, জাস্ট এইখান থেকে দেখো এইখান পর্যন্ত বেড়েছে বেগটা, মানে ভি, ইউ ছিল প্রথমে, ভি হয়েছে, তাহলে অন্তিম মাইনাস ইনিশিয়াল, তাই তো, ফাইনাল মাইনাস ইনিশিয়াল, এতটা পরিবর্তন হয়েছে, ভি মাইনাস ইউ। কত সময় ধরে, টি সময় ধরে। তাহলে আমরা যে ত্বরণটা পড়লাম, ত্বরণের সূত্রটা কি ছিল, ত্বরণের সূত্র ছিল দেখো বেগের পরিবর্তনের হার, মানে বেগের পরিবর্তন ভি মাইনাস ইউ, হার মানে কত সময় ধরে হয়েছে। ব্যাস, এখান থেকে ক্লিয়ার। তাহলে এটাকে যদি তুমি ক্যালকুলেশন করো, দেখো এ টি সমান পাবে ভি মাইনাস ইউ, উল্টিয়ে দাও, ভি মাইনাস ইউ সমান পাবে এ টি, ইউটাকে ওইদিকে নিয়ে যাও, ভি সমান পাবে ইউ প্লাস এটি। থিওরির প্রথম যে সূত্র গতিবিদ্যা সংক্রান্ত, ফার্স্ট ল অফ কাইনেমেটিক্স আমাদের প্রমাণ হয়ে গেল। এটা হচ্ছে ফার্স্ট ল। এরপরে যে সূত্রগুলো আসবে মানে সেকেন্ড ল, থার্ড ল, সেটা কিন্তু এই সূত্র ধরেই আমরা আস্তে আস্তে ওটাকে প্রমাণ করব। বেশ, দেখো এরপর আমরা আসছি সেকেন্ড। দেখো দুটো সূত্র আমরা পেয়েছি এখনো পর্যন্ত, আমি বক্স করে দিয়েছি, এই একটা সূত্র, এই একটা সূত্র। তৃতীয় যে সূত্র তার জন্য সেম গ্রাফ, ওই গ্রাফটাকে আমরা এখানে রিকল করে নিচ্ছি। তাহলে দেখো সেম গ্রাফ আমি কুইক ড্র করছি এখানে, এদিকে ভি ছিল, এদিকে টি ছিল, প্রারম্ভিক অবস্থায় বেগ যেটা ছিল সেটা ইউ, কিছু সময় পরে আমাদের বেগ বেড়ে হয়ে গেছিল ভি, তাই তো, কিছু সময় পরে বেগ বেড়ে হয়েছিল ভি, এবং সে সময়টা কত ছিল না, সেই সময়টা আমাদের টি ছিল, টি সময়ে বেগটা বেড়ে ভি হয়েছে। কোথা থেকে কোথা পর্যন্ত, ভি মাইনাস ইউ, এটা বেড়েছে, এটা কি ছিল, ইউ। এরপরে দেখো তোমাদের একটা কনসেপ্ট বলি। কনসেপ্টটা কি, ধরো আমি একটা আয়তক্ষেত্র আঁকছি, রেক্ট্যাঙ্গেল ড্র করলাম, রেক্ট্যাঙ্গেলের দৈর্ঘ্য হচ্ছে এল মিটার আর প্রস্থ হচ্ছে কি, বি মিটার। তো ক্ষেত্রফল কি হবে তোমরা নিশ্চয়ই জানো, যে এল মিটার মানে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু বি মিটার, মানে তোমরা যেটা পাবে এল বি মিটার স্কোয়ার, এককটা কি পেলে, মিটার স্কোয়ার। মানে এটা ক্ষেত্রফল পেয়ে গেলে কি কি এককে না, মিটার স্কোয়ার এককে, আর ক্ষেত্রফলের একক জানো, মিটার স্কোয়ার। এরপরে যদি আমি ধরো ওখানে মিটার মিটার না নিয়ে এরকম নিতাম, ধরো এদিকে নিলাম আমি 5 সেকেন্ড, আর এদিকে নিলাম আমি 2 মিটার পার সেকেন্ড, ধরো এরকম নিলাম, এবং বললাম যে এই যে ক্ষেত্রটা আছে এটার ক্ষেত্রফল কত, তখন কি হতো বলো তো, জাস্ট গুণ করতে যেমন ভাবে আয়তক্ষেত্রে করছো সেম, তাই তো। তাহলে গুণ করছো 2 মিটার পার সেকেন্ড, তার সাথে গুণ করছো 5 সেকেন্ড, তাহলে যদি ভালো করে দেখো 2 ইন্টু 5 গুণ হলো 10, এরপরে এককটা গুণ করো, মিটার পার সেকেন্ড ইন্টু সেকেন্ড, সেকেন্ড সেকেন্ড কেটে 10 মিটার। আচ্ছা এই যে মিটার, এটা তো কার একক, এখানে তুমি যদি বেগ নাও এটা কার একক হবে না, সরণের একক। দূরত্বেরও একক মিটার, কিন্তু যেহেতু আমি বেগ বললাম তাই কি হবে, সরণ হয়ে যাবে। তাহলে তুমি দেখো একটা ভালো করে একটা জিনিস দেখো, যদি তুমি একদিকটা বেগ নাও, একদিকটা সময় নাও, এবং তার ক্ষেত্রফল বের করো, সেটা আমাদের কি দিচ্ছে না, সরণ দিয়ে দিচ্ছে। কিন্তু তাহলে তুমি একটা জিনিস নোট করতে পারো, যদি আমি ভি ভার্সেস টাইম ড্র করি, কি নিয়েছিলাম, বেগ ভার্সেস সময়, তাহলে ভি ভার্সেস টাইম যে গ্রাফটা, সেই গ্রাফের এরিয়াটা কি দেবে, এর যদি এরিয়া বার করো, এরিয়া সেটা আমাদের কি দেবে, সরণ বা ডিসপ্লেসমেন্ট। খুব ইম্পর্টেন্ট লাইন, এটার উপর বেস করে অনেক ম্যাথমেটিক্স হয়। এবং আরেকটা জিনিস তোমরা নিজেরা চেক করতে পারো, ত্বরণ সময় গ্রাফ যদি থাকে, ত্বরণ সময় মানে অ্যাক্সিলারেশন টাইম গ্রাফ, তার এরিয়াটা কি দেবে না, তার এরিয়াটা দেবে ভেলোসিটি। এই দুটো লাইন ভালো করে তুমি নোট ডাউন করে রাখো, খুব ইম্পর্টেন্ট, এটা রিলেটেড আমরা অঙ্ক করব কিন্তু। তো তার আগে
এই দুটো লাইন নোট করে নাও, একটু পজ করে আমি এটা ইরেজ করছি, কারণ আমাদের এখানে ক্যালকুলেশন করতে হবে। দেখো, তো এখানে আমরা যে গ্রাফটা নিয়েছি, এই গ্রাফটা কি ভার্সেস কি গ্রাফ? ভেলোসিটি ভার্সেস সময় গ্রাফ, তাই তো, ভি ভার্সেস টাইম গ্রাফ। এর যদি আমি এরিয়া বের করি, মানে এই যে গ্রাফটা ড্র করেছি, এই গ্রাফটার এরিয়া বলতে কোনটা না, এই গ্রাফটার এরিয়া বলতে জাস্ট এই জায়গাটা। তো এই এরিয়াটা আমাদের কি দেবে না, এই এরিয়াটা আমাদের ডিসপ্লেসমেন্ট বা সরণ দেবে। চলো ক্যালকুলেশন করি সরণ। তাহলে সরণের হিসেব কি হবে? দেখো এখানে সরণ এস সমান, আমি কি বললাম, এরিয়া অফ, আচ্ছা এই শেপটা কি, এই যে পুরো শেপটা, এই শেপটা কি? এটা হচ্ছে তোমার ট্রাপিজিয়াম শেপ। ভালো করে যদি লক্ষ্য করো, ট্রাপিজিয়ামের বৈশিষ্ট্য কি? ট্রাপিজিয়ামের বৈশিষ্ট্য হচ্ছে ওর দুটো সমান্তরাল বাহু থাকবে। ওর কি থাকবে? দুটো সমান নাও হতে পারে, কিন্তু দুটো অবশ্যই সমান্তরাল বাহু থাকতে হবে। তাহলে এরিয়া অফ ট্রাপিজিয়াম হবে, ঠিক আছে। তো এখানে এরিয়া অফ ট্রাপিজিয়াম নাম দিয়ে দাও, নাম দেবে তো ও এ বি সি, ও এ বি সি। এরপরে ও ট্রাপিজিয়ামের যে সূত্র সেটা কি হয় আমি এখানে লিখে দিচ্ছি, তোমরা অনেকে হয়তো জানো না। হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের গুণফল, যোগফল, হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল ইন্টু উচ্চতা। হাফ ইন্টু সমান্তরাল বাহু এখানে কোন কোনগুলো আছে দেখে নাও, ও এ আছে আর বিসি আছে। দেখো এই দুটো সমান্তরাল, এটা আর এটা। ও এ প্লাস বিসি, ও এ মানে কত, এটা মানে কত, ইউ, দেখো হিসেব করো, ইউ আছে এখানে, ও এ মানে, প্লাস বিসি মানে এখান থেকে এখান পর্যন্ত এই দূরত্বটা কত, এটা তো ভি, এখানে এই রিমার্কটা কত ছিল, ভি দেওয়া ছিল না নোটেশনটা। তাহলে ইউ প্লাস ভি, হাইট কত? দেখো উচ্চতা বলতে কি, উচ্চতা বলতে যে সমান্তরাল বাহু দুটো ছিল তাদের মধ্যেকার গ্যাপটা। তাহলে এখানে এখান থেকে এখানের গ্যাপটা মানে আমাদের কি আছে, সেটার মান টি আছে। তাহলে ইকুয়ালস টু হাফ ইন্টু ইউ প্লাস ভি ইন্টু টি। এক কাজ করো, এটা সূত্র নিতে পারো, এটাও একটা সূত্র, কিন্তু তোমাদের আরেকটা জিনিস হচ্ছে কি, একটা জিনিস তোমরা দেখেছো এর আগে প্রথম সূত্রটাতে, ভি সমান ইউ প্লাস এটি করে। তুমি এখান থেকে এই ভি এর মানটা যেটা, এটা বসিয়ে নাও। এখানে কত পাবে দেখো, হাফ সমান ইউ প্লাস, ভি এর মান বসাচ্ছি ইউ প্লাস এটি ইন্টু টি। কত হচ্ছে? হাফ ইন্টু 2u প্লাস এটি ইন্টু টি। গুণ করো, দেখো পেয়ে যাবে ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। গুণ করলে কি পাবে? এস সমান ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। খুব সিম্পল। আরেকটা জিনিস তোমরা এটা লিখে নাও, আরেকটা জিনিস, যদি কারোর এটা ভুলে যাও এক্সামে, তো কি ছেড়ে দিয়ে চলে আসবে নাকি? ট্রাপিজিয়ামের এরিয়া ধরো ভুলে গেছো সূত্র, ছেড়ে দিয়ে চলে আসবে নাকি? একদমই না। কি করবে তাহলে? তোমরা তো মানে আমরা হচ্ছি সেই জাস্ট চালাক মানুষ, ঠিক আছে, চালাক বাঙালি। করব কি, দেখো এই ট্রাপিজিয়ামটা দুটো জিনিসের কম্বিনেশন। এক হচ্ছে এই ত্রিভুজটার ওপর একটা ত্রিভুজ আছে, আর নিচে একটা দেখো ইয়ে আছে তোমার, রেক্টাঙ্গেল আছে, মানে আয়তক্ষেত্র। দুটো যোগ করে দেবে। এই ত্রিভুজটার জন্য সূত্র হচ্ছে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, তাই তো, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। এটা একটা সূত্র পেলে এর জন্য, ত্রিভুজটার জন্য। আয়তক্ষেত্রের তো জানো, আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ইন্টু প্রস্থ করে দিলে তাহলেই বেরিয়ে যাবে, দেখবে সেম উত্তর আসবে, এটাই আসবে। আর এটা আসার পরে তুমি জাস্ট এখান থেকে নিয়ে এটা তুলে পুট করে দেবে, ব্যাস হয়ে যাবে। ঠিক আছে, এটা হচ্ছে তোমার সেকেন্ড ল, সেকেন্ড ল অফ কাইনেমেটিক্স। বেশ, এরপরে আমি জাস্ট এই যে সূত্রটা আমরা এখানে পেয়েছি, এস সমান এটা, আর এখানে এই সূত্রটা, মানে প্রথম আর দ্বিতীয় সূত্র, এই দুটো সূত্রকে কাজে লাগিয়ে আমি আর একটা সূত্র প্রতিষ্ঠা করতে পারি। মানে এখানে একটা সূত্র পেলাম আমরা, দ্বিতীয় সূত্র যেটা মাঝখানে পেয়েছিলাম, ইউ প্লাস ভি ইন্টু টি। আরেকটা সূত্র, প্রথম সূত্রটা ভি সমান ইউ প্লাস এটি। এখান থেকে কি করব আমরা না, টি এর মানটা বের করব। দেখো এটি সমান কি পাবে, ভি মাইনাস ইউ। টি সমান কি পাবে, ভি মাইনাস ইউ বাই এ। তো এই যে সময়ের মানটা, এটা আমি এখানে বসাবো। তাহলে এস সমান হাফ ইন্টু ইউ প্লাস ভি ইন্টু টি, মানে কি না, ভি মাইনাস ইউ বাই এ। গুণ করো, এস সমান ওপরে দেখো ভি মাইনাস ইউ ইন্টু ভি প্লাস ইউ, তাই তো, ওটা সূত্র কি, ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি।
আর নিচটা আসছে 2a। হচ্ছে কি না ক্রস মাল্টিপ্লাই বা বজ্র গুণন করলে 2as সমান এটা পাচ্ছ, ইউ স্কোয়ারটা বাঁ দিকে পাঠিয়ে দাও, তাহলে আসবে ভি স্কোয়ার সমান জাস্ট এ সেকেন্ড ইউ স্কোয়ার মাইনাস 2as। দেখে নাও ইউ স্কোয়ার প্লাস 2as, ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2as। এটা কি হলো? থার্ড ল অফ কাইনেমেটিক্স। আশা করছি প্রমাণ যতগুলো হলো ততগুলো তোমাদের কোনো অসুবিধা নেই এবং অসুবিধা থাকার কথা নয়, কারণ এখানে খুব সহজ কনসেপ্ট। আরেকটা জিনিস, বেশ, এরপরে আমরা যে শর্টকাট বললাম যেটাতে তোমাদের অঙ্ক আর আটকাবে না যে ব্যাপারটা, ঠিক আছে, তো ওই পোর্শনটাই চলে যায় যে কি করে এমন করব যাতে করে অঙ্ক আটকাবে না, এমন কি আমি হিন্ট দেবো, তাই না? চলো দেখে নেওয়া যাক। দেখো আমাদের যে সূত্রগুলো আমি প্রথমে পরপর লিখে নিই। ওকে, আচ্ছা, এস সমান প্রথমে সূত্র কি? এস সমান ভি ইন্টু টি। এটা জাস্ট ছেড়ে দাও, কারণ এটা তোমরা সবাই জানো, এটা অ্যাপ্লাই করতে সবাই পারবে, ক্লাস 9-10 ব্যাপার। যে সূত্রগুলো কমপ্লিকেটেড সেগুলোকে লিখি। ভি সমান ইউ প্লাস এটি, যেটা আমাদের প্রথম গতিবিদ্যার সূত্র। তারপরে হচ্ছে এস সমান ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, এটা দ্বিতীয় সূত্র। আর ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2as, এটা হচ্ছে তৃতীয় সূত্র। এই জায়গাটা কিন্তু ভালো করে শোনো, বাকি ভিডিওটা আমি বলছি না কি করলে না করলে, যদি এই জায়গাটা মিস করে গেছো অঙ্ক পারবে না, পরিষ্কার কথা। দেখো ভি সমান ইউ প্লাস এটি, এস সমান ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2as। দেখো প্রথম যে সূত্রটা তাতে কটা প্যারামিটার আছে গোনো, যেমন ভি হচ্ছে অন্তিম বেগ, ইউ হচ্ছে প্রাথমিক বেগ, এ হচ্ছে ত্বরণ, টি হচ্ছে সময়, তাহলে ভি ইউ এ টি কটা পেলে? 4টা। দ্বিতীয় যে সূত্রটা তাতে যদি গোনো, দেখো এস হচ্ছে সরণ, ইউ হচ্ছে বেগ প্রাথমিক বেগ, টি হচ্ছে সময়, এ হচ্ছে ত্বরণ। টিটা দুবার লেখা আছে, আমরা টি অলরেডি নিয়ে নিয়েছি, এখানে টি লেখা হয়ে গেছে, ঠিক আছে। এরপরে তৃতীয় যে সূত্রটা তাতেও দেখো ভি ইউ এ এস, প্রত্যেকটাই কটা করে টার্ম দেখতে পাচ্ছ? প্রত্যেকটা সূত্রে 4টা করে টার্ম আছে। প্রত্যেকটা সূত্রে কটা করে টার্ম আছে? 4টা করে টার্ম আছে। তোমাদের যে অঙ্ক পড়বে, আমি একদম 100% শিওর, তোমাদের যে অঙ্ক পড়বে তাতে এই 4টার মধ্যে, এই যে 4টার মধ্যে যে কোনো 3টে বা 2টো ভ্যালু দেওয়া থাকতেই হবে। ওকে, আবার রিপিট করছি, যেগুলো সেট 1 মানে প্রবলেম সেট 1, প্রবলেম সেট 2 এর অঙ্ক, সেগুলোতে এই 4টের মধ্যে, মানে প্রত্যেকটা সেটে তো 4টে করে এলিমেন্ট আছে, তো 4টের মধ্যে যে কোনো 3টে বা যে কোনো 2টো এলিমেন্ট দেওয়া থাকতেই হবে, না হলে অঙ্ক হবে না। ওকে, তো থাকবেই। তোমাদের কি কাজ হবে? তোমাদের খুঁজে নিতে হবে। আমি দেখো খুঁজে নেওয়াটাও শেখাবো তোমাদেরকে, কিভাবে খুঁজবে। প্রথমেতে আমরা ধরো এমন একটা অঙ্ক দিলাম যাতে দেখতে পেলাম দেওয়া আছে যে কোনো একটা গাড়ি, আমি জাস্ট অঙ্ক স্টার্ট করে দিচ্ছি তাহলে তোমরা বুঝতে পারবে। ধরো বলা আছে কোনো একটা গাড়ি আছে, সেই গাড়িটা 5 মিটার পার সেকেন্ড বেগে যাচ্ছিল, যেতে যেতে হঠাৎ করে ব্রেক দেওয়া হয়েছে। ব্রেক দিলে কি হবে? মন্দন হবে নিশ্চয়ই, থেমে যাবে গাড়িটা। তো গাড়িটা কিছু দূর যেয়ে থেমে গেছে। গাড়িটা কি হয়েছে? কিছু দূর যেয়ে থেমে গেছে। কত দূরত্ব যে থেমেছে আমি বলে দিলাম, এর সমান 10 মিটার দূরত্ব যে থেমে গেছে। তোমার কাছে কোশ্চেন হচ্ছে মন্দন কত, মানে এ সমান কত। রিপিট করছি, একটা গাড়ি আছে, গাড়িটা ধরো এটা গাড়িটা প্রথম অবস্থায় 5 মিটার পার সেকেন্ডে যাচ্ছে, এরপর ব্রেক কষে দিয়েছে। ব্রেক কষে দিতে কি হলো? গাড়িটা কিছু দূর যে থেমে গেছে এবং তাতে দেখা গেল যে ওটা 10 মিটার দূরত্ব যে থেমেছে। তোমার কোয়েশ্চেন হচ্ছে এ সমান কত। আরে বাস রে, কি কমপ্লিকেটেড কোয়েশ্চেন। প্রথম তোমাদের মনে হবে কি সব দিয়েছে, আমরা করব কি করে, এগুলো দিয়ে করব কি করে। একদম ঘাবড়ানোর কিছু নেই, যা যা দেওয়া থাকবে জাস্ট নোট ডাউন করে যাও। কি দেওয়া আছে? গাড়িটা প্রাথমিক অবস্থায় এত বেগে যাচ্ছে, তাহলে প্রাথমিক বেগ যেটা আমরা ইউ দিয়ে প্রকাশ করি কত? 5 মিটার পার সেকেন্ড। কত দূরত্ব যে থেমেছে, না সেটা হচ্ছে ডিস্টেন্স বা ডিসপ্লেসমেন্ট, এস সমান 10 মিটার। যেহেতু একই দিকে যাচ্ছে তাই এখানে তুমি দূরত্ব বলতেই পারো, সরণার দূরত্ব একই দিকে গেলে একই হবে একমাত্রিক গতির ক্ষেত্রে। ওকে, তোমাকে চেয়েছে এ সমান কত। আচ্ছা, তারপরে তো তোমাদের কনফিউশন হবে, এখানে তো টোটাল 4টা প্যারামিটার আছে প্রত্যেকটাতে, আমাদের তো পেয়েছি মাত্র 2টো দেওয়া আছে, বাকি আরেকটা কোথায় খুঁজবো?
ভালো করে তাহলে কোশ্চেনটা তোমরা লক্ষ্য করনি। কোশ্চেনে আমি কি বললাম, যে গাড়িটা কিছু বেগ নিয়ে যাচ্ছিল এবং কিছু দূর যে থেমে গেছে। থেমে যাওয়া মানে কি, মানে অন্তিম বেগ যেটা সেটা শূন্য হয়ে গেছে, ভিটা কত হয়ে গেছে, শূন্য। ওকে, তুমি দেখে নাও, দেখো তোমার হাতে 3টে প্যারামিটার ক্লিয়ার হয়ে গেছে, 4 নাম্বার প্যারামিটারটা বের করতে হবে। কোন সূত্র পড়ছে দেখে নাও। ইউএসএভি রিলেটেড সূত্র কোনটা, দেখো লাস্টের সূত্রটা, লাস্টের সূত্র মানে এটা। চলো বসিয়ে দাও, ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2as। বসাও, ভি স্কোয়ার মানে 0 স্কোয়ার পাবে কারণ 0 হয়ে গেছে, ইউ স্কোয়ার মানে 5 স্কোয়ার পাবে, প্লাস 2 ইন্টু এ ইন্টু এস মানে 10 মিটার। और দেখো এটা পাবে 25/10 মাইনাস সাইনে, উত্তর হবে -2.5 মিটার পার সেকেন্ড স্কোয়ার। ত্বরণের একক মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে মাইনাসটা কেন পেলে, কারণ এখানে মন্দন হচ্ছে। আমি কি বললাম, মাইনাস সাইন মানে মন্দন, মানে নেগেটিভ ত্বরণ হচ্ছে। ঠিক আছে, বেশ, আশা করছি ক্লিয়ার করতে পেরেছি। এই ধরনেরই অঙ্ক পড়বে। এমন হতে পারে অন্য অঙ্কে এস ইউ টি দেওয়া আছে, এ বের করো, অন্য অঙ্কে এ টি ভি দেওয়া আছে, ইউ বের করো। তো এরকম টাইপের কিন্তু দিতে পারে। তোমরা প্রবলেম সেট 1 টু যে বই ফলো করছো 1 এবং 2 ট্রাই করো। হোমওয়ার্ক জাস্ট যেটা আটকাবে, যে বইয়েরই হোক না কেন, তোমরা আমাকে জাস্ট কমেন্ট করবে, বা আমি তো বলেছি আমাকে ইমেল করতে পারো। আমার ইমেল আইডি হচ্ছে arupshit21@gmail.com। এটা হচ্ছে আমার ইমেল আইডি। যদি কিছু প্রবলেম হয় এতে পাঠাতে পারো, বা হোয়াটসঅ্যাপ নাম্বার 7001317075, এটা হোয়াটসঅ্যাপ নাম্বার। এতে তোমরা কিন্তু আমাকে কমেন্ট করে পাঠাবে যে স্যার এই অঙ্কটা হচ্ছে না, কিভাবে করব। ওকে, অ্যাডভান্স লেভেলের কোনো কিছু পাঠাবে না, কারণ আমি যতটা পড়াবো তার মধ্যে থেকেই তোমরা পাঠাবে। ওকে, অ্যাডভান্স লেভেলের পাঠাবে, কিন্তু আমি সেটা ইউটিউবে প্রডিউস করব। ওকে, তোমরা জাস্ট প্রবলেমগুলো কমেন্ট সেকশনে বলবে। বেশ, দেখো নেক্সট যেটা আসছে সেটা হচ্ছে ফ্রি ফল রিলেটেড। ওকে, ফ্রি ফল মানে কি, অবাধে পতনশীল বস্তু, যেটাকে আমরা কি বলি না, অবাধে পতনশীল বস্তু। অবাধে পতনশীল মানে কি, মানে পড়বে কিন্তু কোথাও বাধা পাবে না, বাধা অবাধে, এই জন্যই লেখা আছে, মানে কোনো বাধা ছাড়াই বস্তুটা কিন্তু নিচে নামবে, সেটাকে আমরা কি বলি না, অবাধে পতনশীল বস্তু। দেখো এটার ক্ষেত্রে কিছু কনসেপ্ট আছে, সেই কনসেপ্ট ফলো করলে তোমার কাইনেমেটিক্স খুব সহজ। তো অবাধে পতনশীল বস্তু মানে এখানে জাস্ট তুমি লিখেই দাও যে এ সমান জি সমান 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার, বা আমি বলতে পারি এটাকে, যদি বইয়ে লেখা থাকে তবে এই ভ্যালুটা পুট হবে, মানে 9.8টাকে অ্যাপ্রক্সিমেটলি আমরা 10 বলতে পারি। মানে অবাধে পতনশীল লেখা আছে মানেই হচ্ছে 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার বা 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এরপর আমি আসি কনসেপ্টে, বাকি সব সেম। ঠিক আছে, এর মানটা সবসময় এটা দেওয়াই থাকবে। এবারে কনসেপ্টে আসি। দেখো ধরো কোনো একটা বস্তু আছে, কোনো একটা এরকম ধরো দুতলা বিল্ডিং, ঠিক আছে, দুটো তলা আছে এখানে, জাস্ট ওপর থেকে একটা বস্তুকে নিচে ফেলে দিয়েছে, ওপর থেকে নিচে ফেলে দিয়েছে। তাহলে বায়ু মাধ্যম আছে, সেটাকেও কিন্তু আমরা নেগলেক্ট করছি, মানে বাতাসে তো কিছুটা ওপর দিকে ঠেলবে না, তো সেটাকেও আমরা ধরছি যে বাতাসেও ঠেলছে না ওকে, এত অবাধে পতনশীল। ঠিক আছে, জাস্ট ফ্রি ফল হয়ে যাচ্ছে। তো এখানে যখন প্রাথমিক অবস্থা তখন আমরা কি বলবো, ইউটা শূন্য। যে অন্তিম অবস্থা সেখানে ভিটা দেওয়া থাকবে বা বের করতে হবে। এখানে যে দূরত্বটা মানে হাইটটা, অরিজিনালি হাইট, সেটাকে আমরা সরণ বলবো। এখানে হাইটটাকে কি বলবো, সরণ বলবো। তো এটাও হয় বের করতে বলবে বা দেওয়া থাকবে, মানে এই দুটো এখানে কনফিউজিং ব্যাপার। আরেকটা জিনিস টাইমটা, কত সময়। ঠিক আছে, তো তিনটে এখানে জানা নেই সেরকম পার্ট যখন ওপর থেকে নিচে পড়ছে। ক্লিয়ার করে দিলাম, আরেকবার বলি। দেখো সরণ জানা থাকবে বা বের করতে হবে, বেগ জানা থাকবে বা বের করতে হবে, যেটা অন্তিম বেগ। সময়টা জানা থাকবে বা বের করতে হবে। দুটো এক্স্যাক্ট ভ্যালু হয় দেওয়া থাকবে বা জিরো হবে, যেটা প্রাথমিক বেগ। যদি বলা থাকে যে কিছু বেগ দিয়ে ছুড়েছে, সেটা হয় দেওয়া থাকবে বা শূন্য হবে। না হলে বেশ, ওটার কন্ডিশন। আরেকটা জিনিস, ত্বরণটা অবশ্যই জানা জিনিস, সেটা হচ্ছে 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার, এটা জানা জিনিস। তো এটাতে কিন্তু প্রবলেম আরো সহজ হয়ে যাবে। আচ্ছা,
আরেকটা কনসেপ্ট, যেহেতু নিচের দিকে নামছে বস্তুটা, তার মানে কি বস্তুটার বেগ আস্তে আস্তে বাড়বে। মানে ধরো তুমি একতলার থেকে, এখানে নিচে ধরো তোমার বন্ধু দাঁড়িয়ে আছে, তুমি একতলার থেকে একটা পাথর ওর মাথায় ফেললে, যে ছোট পাথর ফেলছো, বড় পাথর ফেললে মারা যাবে, ঠিক আছে, ছোট পাথর ফেলছো তো যে পরিমাণে ওর লাগবে, তুমি যদি দুতলার থেকে ফেলো ওর মাথাতে বেশি লাগবে। কেন বেশি লাগবে? কারণ বেগটা বেড়ে যাবে না আস্তে আস্তে, যত দুতলার থেকে তুমি ফেলবে তো বেগটা বেড়ে যাবে। এই জন্যই তো ওই জলের দেখবে, ওই বৃষ্টির জলে যে ছোট ছোট ফোঁটাগুলো, ওগুলো কত জোরে জোরে পড়ে। কেন পড়ে? কারণ ওগুলো অনেক উপর থেকে আসছে, তাই তো, তার জন্য। তো বেগ আস্তে আস্তে বেড়ে যাবে যত নিচের দিকে নামবে। তার বেগ বাড়ছে মানে ত্বরণ হচ্ছে নিশ্চয়ই, তার মানে এখানে ত্বরণটা নিচে নামার ক্ষেত্রে কি হবে না, পজিটিভ নিতে হবে। কি নিতে হবে? নিচে নামার ক্ষেত্রে পজিটিভ নিতে হবে। যখন বস্তুটা ওপর দিকে উঠছে এটাকেও অবাধে পতনশীলই বলা হয়। কারণ কি? কারণ এখানে অবাধেই ঘটনাটা ঘটছে। কিন্তু এখানে যদি একটা বস্তুকে তুমি প্রথমে ওপর দিকে ছোড়ো, তো প্রথমে যে ও কি হবে, একদম টপমোস্ট পয়েন্টে যে ওর বেগ কিন্তু শূন্য হয়ে যাবে। আশা করছি ক্লিয়ার হয়েছে। একদম ওপরে পৌঁছে কি হবে, বেগটা ওর শূন্য হয়ে যাবে। তাহলে প্রাথমিক কিছু একটা বেগ দিয়ে আমি ছুটবো, সেটা হয় দেওয়া থাকবে বা বের করতে হবে। কিছু হাইট পর্যন্ত ও উঠবে, সেটা হয় দেওয়া থাকবে, না হলে বের করতে হবে। কিছু সময় লাগবে, সেটা হয় দেওয়া থাকবে, না হয় বের করতে হবে। এবং যে ত্বরণ বা এখানে মন্দন হবে, ওপর দিকে উঠছে আস্তে আস্তে, বেগ কমছে, বেগ কমাচ্ছে কে? নিশ্চয়ই মন্দন হচ্ছে। তার মানটা কত না, -9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। ওকে, তার মানে যেদিকে যাবে বস্তুটা তার উল্টো দিকে যদি আমি ত্বরণ দিই, সেটা মন্দনে পরিণত হবে। মানে কি? মানে একটা গাড়ি আছে, গাড়িটা এইদিকে যাচ্ছে, আমি করছি কি, পিছন থেকে টেনে ধরে আছি, কি হবে, আমি মন্দন দিচ্ছি, মানে নেগেটিভ ত্বরণ দিচ্ছি, মানে গাড়িটাকে থামানোর চেষ্টা করছি। বেশ, তো এই রিলেটেড অঙ্ক দেখে নিই এবার, খুব সহজ। আচ্ছা, আরেকটা কনসেপ্ট, এখানে তুমি কনসেপ্টটা নোট ডাউন করতেই পারো, যে যে ধরো কোন একটা বস্তু যে সময় ধরে ওপরে উঠলো সেই সময় ধরেই কিন্তু নিচে নামবে। মানে টি সময় ধরে যদি ওপরে ওঠে তো টি সময় ধরেই কিন্তু নিচে নামবে। খুব ইম্পর্টেন্ট এবং কনসেপ্টটা খুব কাজে লাগে। যেমন ধরো কোন একটা বস্তু ধরো এরকম পজিশনে আমি বলছি যে এখান থেকে ছুঁড়েছি, কিন্তু এখানে যদি 1 মিটার, লাস্ট 1 মিটারটা যেতে ধরো ওর সময় লাগলো 2 সেকেন্ড, তো এখানে যখন নামবে 1 মিটার নামবে একদম উপর থেকে, সেখানে যদি 1 মিটার নামে তো সেটাতে সময় লাগবে কিন্তু 2 সেকেন্ড। ঠিক আছে, মানে টি সেকেন্ড সময় যদি উঠতে লাগে তো টি সেকেন্ড নামতেও লাগবে। ঠিক, তো 1 মিটার উঠতে যে সময় লাগবে 1 মিটার সেখান থেকে নামতেই সময় লাগবে, সেম সময় লাগবে 2 সেকেন্ডই। বেশ, এখানে একটা এক্সাম্পল নিয়ে নিই অবাধে পতনশীল বস্তুর ক্ষেত্রে, তাই তো। দেখো এক্সাম্পলটা এরকম, যে কোনো একটা বস্তু আছে যাকে আমরা কিছু বেগ 20 মিটার পার সেকেন্ড বেগ দিয়ে ছুড়ে দিয়েছি, এবং এখানে তোমাকে হিসেব করতে হবে যে, জাস্ট এ সেকেন্ড, এর তো জানো এ সমান জি হবে, এখানে 9.8 মিটার পার সেকেন্ড, বা আমি জাস্ট এটাকে অ্যাপ্রক্সিমেশন বলছি, তুমি 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার ধরে নিতে পারো। ঠিক আছে, এটা আমি জাস্ট বলে দিলাম, এটা ধরতে পারো। আচ্ছা, আমার কোয়েশ্চেন হচ্ছে যে যখন একদম সর্বোচ্চ অবস্থানে পৌঁছবে, সর্বোচ্চ অবস্থান মানে ওখানে অন্তিম বেগটা কি, নিশ্চয়ই শূন্য হবে। তো সর্বোচ্চ আর প্রারম্ভিক বেগ জানা, তো অন্তিম অবস্থানে যে পৌঁছবে হাইট, কত উচ্চতা উঠবে, এটা ফার্স্ট কোয়েশ্চেন। কত টাইম লাগবে, এটা সেকেন্ড কোয়েশ্চেন। দেখো কিভাবে ট্যাকল করবে, এটাকে সলভ কিভাবে করবে, খুব সিম্পল। এটা সলভ করার জন্য প্রথমে তোমার যেটা কাজ, লিখে নেওয়া কি কি দেওয়া আছে। দেখো ভি দেওয়া আছে, সেটা কত না 0। ইউ দেওয়া আছে, সেটা কত না 20 মিটার পার সেকেন্ড। ত্বরণ দেওয়া আছে এ সমান জি সমান 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার। দেখো ভালো করে, বস্তুটা ওপর দিকে উঠছে কিন্তু মন্দন কাজ করছে নিচের দিকে, তাহলে এটা কিন্তু নেগেটিভ। ভালো করে খেয়াল রাখবে, এটা কি হবে, নেগেটিভ। আচ্ছা, এইচ বের করতে হবে, এইচ সমান কত চাই, আর টি সমান কত চাই। তুমি জাস্ট করো কি, প্রথম যেহেতু অঙ্ক করছো বা করবে, তোমার প্রথম কাজ হবে সেট করে নেওয়া। সেট বলতে দেখো ভি ইউ এ জানা আছে, এইচ মানে কি, এস দূরত্ব, এস চাই, তো এটা চাই, এটা বের করতে হবে তোমাকে। এই সেটটা কোন রিলেশনটাকে স্যাটিসফাই করছে, তোমার যে গতিবিদ্যার সূত্র তার দেখো লাস্টটা, মানে তৃতীয়টা, ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2as। এই সূত্রটাতে দেখো 4টে প্যারামিটারই আছে, এক্সট্রা কোনো কিছু নেই। বসিয়ে দাও, 0 সমান 20 স্কোয়ার হবে 400, এখানে ইউ এর মান 20 ছিল, প্লাস
2 ইন্টু এটা তো নেগেটিভ, এখানে দেখো মানে মন্দন হচ্ছে, তাহলে -10 আমি মাইনাস করে নিয়েছি আগেই, ইন্টু এস পাবে 400/20, ক্যালকুলেশন একটু স্পিডে করবে, এখানে 20 মিটার, এটা হয়ে যাবে হাইট। মানে ওই বস্তুটা এত বেগে যদি আমি ওপর দিকে ছুড়ি, যদি বায়ু মাধ্যমেও না থাকে তো 20 মিটার যাবে, বা বায়ু মাধ্যম থাকলে হয়তো 20-র চেয়ে একটু কম যাবে, 19 পয়েন্ট সামথিং যাবে, কিন্তু আমরা সহজে বলে দিতে পারবো যে কতটা মোটামুটি যাবে। এরপরে তোমার টাইম দরকার, এখানে আবার সেটটাকে লিখো, VUA, এখানে কি ছিল VUA জানা জিনিস, আর টাইমটা বের করতে হবে। এই সেটটা কোন ফর্মুলাটাকে স্যাটিসফাই করছে? দেখো প্রথম সূত্র V সমান U প্লাস AT। তোমরা পজ করে করে জিনিসগুলোকে বুঝতে পারো, ঠিক আছে, পজ করে ইন দ্য সেন্স যে পজ করলে যে এই সেটটা কোন সূত্রটা, তাহলে তো একটু ভাবতে সময় পাবে। আমার তো মুখস্থ আছে, আমি জানি, বলে দিচ্ছি, তোমরা তাহলে ভাবতে সময় পাবে, ঠিক আছে, বা নিজেরা যখন অঙ্ক করবে তখন তো আরো ক্লিয়ার হবে। আমি মান বসাচ্ছি এখানে 20, এখানে মাইনাস সাইন আসবে কারণ এটা তো তোমার নেগেটিভ। আচ্ছা টি, এটা ইন্টু টি, দেখো টিটা পেয়ে যাবে তোমার 20/10 মানে 2 সেকেন্ড। মানে ওই উচ্চতাটা উঠতে, এই টপ মোস্ট পয়েন্টটাই 20 মিটার উচ্চতাটা উঠতে কত সময় লাগবে না 2 সেকেন্ড, ঠিক আছে, 2 সেকেন্ড সময় লাগবে। বেশ, এই হচ্ছে তোমার একমাত্রিক গতির কনসেপ্ট। সমস্ত কনসেপ্ট এখানে মোটামুটি আমি ক্লিয়ার করিয়ে দিয়েছি। আর একটা সূত্র এখানে আছে, যে সূত্রটা তোমাদের কাজে লাগবে, যেটা হচ্ছে nth সেকেন্ড সময়ে দূরত্ব, ঠিক আছে, nth সেকেন্ড সময়ে আর কি কতটা যাবে। আশা করছি আজকের যে পড়ানো তাতে তোমাদের কোনো কিছু কনফিউশন নেই। যদি কিছু থাকে তোমরা তা কমেন্ট করো, ভালো লাগলে ভিডিওটাকে লাইক করবে, শেয়ার করবে বন্ধুদের মধ্যে। বেশ, আজকের জন্য এইটুকুই। তোমরা প্রবলেম সেট 1 এবং 2টা করতে থাকো। বেশ, থ্যাংক ইউ।